আসসালামু আলাইকুম। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান মন্তব্য করেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ যে কেন ঘোষণা করা হচ্ছে না তা স্পষ্ট নয়। কিন্তু এই সরকারের সময় যে নির্বাচন খুব সহজে আদায় করা সম্ভব হবে না তা অনেকে স্পষ্ট হলেও বিএনপি কেন স্পষ্ট হতে পারছে না সে প্রশ্ন অনেকের। তবে রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এপ্রিলের মধ্যে নির্বাচন কোনো অবস্থাতেই এপ্রিলের পরে নয়। এই মন্তব্য নাকি প্রধান উপদেষ্টার। তিনি জানিয়েছেন তিনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চান না। আচ্ছা, এপ্রিল কেন? এটা কি সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করা, নাকি এর মধ্যে অন্য কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কোনো প্ল্যান করে রেখেছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চলমান রাজনৈতিক সংকট এবং সংস্কার প্রক্রিয়া সহ মানবিক করিডোর, কথিত মানবিক করিডোর, বন্দর ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি যে কথা বললেন, তারপর থেকে সরকারের মধ্যে একটা চরম অস্থিরতা কাজ করছিল, একটা অসন্তোষ কাজ করছিল, যার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে হঠাৎ করে সর্বদলীয় সভার ডাক দিলেন। প্রথম দিন শনিবার বিএনপি, এনসিপি, জামাত ইসলামের সঙ্গে বৈঠক করলেন। তারপরে পরবর্তীতে এসে রবিবার আরো 20-30টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বললেন। এর আগে তো বিএনপি সময় চেয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে 4 দিন ধরে পাননি। হঠাৎ করেই ডাক পড়ল, এবং ডাক পড়ল কিসে? শনিবার। কাদের সঙ্গে? জামাত ইসলাম এবং এনসিপি। এখানেও বিএনপিকে কতটা খাটো করা হয়েছে সেটা কি বিএনপি বুঝতে পারছে? প্রথম দফাতেই 3টি রাজনৈতিক দল, জামাতকে তাও অ্যাকসেপ্ট করা যায়, অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যেটি বাস্তবতা। কি কারণে এনসিপিকে একই দিনে বিএনপির সাথে? সে যাক, বিষয়টা হচ্ছে যে বিএনপি কি দাবি জানালো, নতুন কিছু নয়, এটিও সরকারের জানা। জামাতে ইসলামী যা জানিয়েছে, এনসিপি তাদের মতো করে জানিয়েছে। বিএনপি যেটুকু নতুন করে জানিয়েছে যে বিতর্কিত 3 উপদেষ্টার পদত্যাগ। আরো মজার কথা হচ্ছে যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার ওই বৈঠকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন, যার পদত্যাগ বিএনপি খুব বেশি করে চাইছে। এতে আরো বেশি চপেটাঘাত বিএনপির গালে, অনেকেই বলছেন, আমিও তাই মনে করি। গণতন্ত্র মঞ্চ রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তারাও বেশ কিছু দাবি জানিয়েছে। কমন কিছু দাবি আছে, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ। তার সাথে তাদের আরো কয়েকটি দাবি আছে, সেগুলো বেশ সিগনিফিক্যান্ট মনে হতে পারে অনেকের কাছে, কারো কারোর সাথে মিলে যায়। তারা বলছে, গণঅভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য বজায় রাখতে ও পারস্পরিক দূরত্ব কমাতে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন। এমনিতে জাতীয় ঐক্য কমিশন, এই যে বিভিন্ন ধরনের কমিটি, আবার এর মধ্যে জাতীয় রাজনৈতিক পরিষদ, আর কি আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই মাসের ভিতরে জুলাই সনদ তৈরি করা, যার জন্য ছাত্র উপদেষ্টারা বা ছাত্র সমন্বয়করা একেবারে তারা উতলাভ হয়ে গেছে। এবং জুলাই সনদের ভিত্তিতে এই মুহূর্তে যেসব সমস্যা করা সম্ভব সেগুলো যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন। এর সাথে তারা আরো যে কথাটি বলেছে আরো সিগনিফিক্যান্ট, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়ের জন্য জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। তার মানে কি দাঁড়ালো? এটাই তো ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছিলেন, যে সেনা প্রধানের বক্তব্য একটু নড়েচড়ে উঠেছে সরকার, সাধারণ মানুষের যে চাওয়া, রাজনৈতিক দলগুলোর যে চাওয়া দ্রুত নির্বাচন ডিসেম্বরের মধ্যে, সেই জায়গা থেকে অবশ্যই কথিত মানবিক করিডর বা বন্দর সহ অন্যান্য ইস্যু রয়েছে, সেই জায়গা থেকে একটা চরম অসন্তোষ এবং অস্থিরতা থেকে সব রাজনৈতিক দলের সঙ্গে বসলো এবং এটাই আশা করছিল, এটাই টার্গেট দিয়েছিল এনসিপি, যে সর্বদলীয় আলোচনা সভা যেটি করা হবে, যেগুলো করা হবে, তাতে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটা সমর্থন তৈরি হয়। এবং গণসংহতি আন্দোলন বা গণতন্ত্র মঞ্চ যা বলল, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটাই প্রয়োজন ছিল। কিন্তু অবাক বিস্ময়ের বিষয়, তারা এসব বিষয়ে আলোচনা করতে চাইছে, একসাথে আলোচনা করবে, কিন্তু ঘুণাক্ষর এর মধ্যে আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে দুশ্চিন্তার বিষয়, কথিত মানবিক করিডোর কিংবা বন্দর ইস্যুতে সরকার কি কারোর সঙ্গে আলোচনা করবে, আলোচনার প্রয়োজন মনে করবে, অথবা যে জুলাই সনদ, বিতর্কিত জুলাই সনদ, সেটি নিয়েও কারোর সঙ্গে আলোচনা করবে।
যখন যেটি প্রয়োজন হয় সরকার, তখন তো কারোর সাথে আলোচনা করার প্রয়োজন মনে করে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেই বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করেনি। বা এই যে সরকারি কর্মকর্তাদের বা কর্মচারীদের ওই দিন শর্ট টাইমের মধ্যে বরখাস্ত করা যাবে যে নতুন খসড়া করা হয়েছে, সে বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করা হয়েছে? এত বড় একটা বিষয় করা হয়নি, এবং এগুলো করা হবে না, এবং এগুলোর প্রতি কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপই নেই। মজার বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্যের পরে সরকারের যে টার্গেট ছিল নানান ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে, সেটি করা হলো, কিন্তু সরকার যে অস্থিরতার মধ্যে পড়েছিল সেটিকে বিএনপি ক্যাশ করতে পারলো না। বিএনপি কথা আদায় করতে পারলো না যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। সরকার একটু দুর্বল অবস্থা আছে বা পড়েছিল, এমনটা অনেকে মনে করেন। সেই জায়গা থেকে বিএনপি সেটিকে ক্যাশ করতে পারলো না, বরং ক্যাশ বিএনপিকে করে ফেললো সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানেই তার বাজিমাত। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমে যদি করছিলাম, তার আগে একটু বলে নিই যে এসব বিষয়ে তো আলোচনা নেই। কথিত মানবিক করিডর বা বন্দর ইস্যুতে প্রেস সচিব জানিয়ে দিয়েছেন যে বন্দর আমরা দিব পরিচালনার জন্য, কারো হাতে তুলে দেওয়া হচ্ছে না, সেই গতানুগতিক কথা। এবং একই সঙ্গে শনিবার 3 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে প্রেস সচিব এও বললেন, প্রধান উপদেষ্টা যা বলেছেন তাই, নির্বাচন ডিসেম্বর থেকে 2026 জুনের মধ্যে, এক চুলো নড়বে না। প্রধান উপদেষ্টা এক কথার মানুষ, এমন সব মন্তব্য করেছেন। তাহলে প্রধান উপদেষ্টা ঠিক মাহমুদুর রহমান মান্নাকে তাই জানিয়েছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন। তার মানে সরকার তার জায়গায় আপাতত পর্যন্ত সফল। এর নিগূঢ় রহস্য কি বিএনপি বুঝতে পারছে? বিএনপি কতটা ট্র্যাপে পা দিল? এবং সবার একটা বিস্ময়কর প্রশ্ন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বসার জন্য ইশরাক হোসেনকে কেন্দ্র করে যে একটা দুর্বল জ্বালাময়ী আন্দোলন বিএনপি করে দেখালো, নির্বাচন ইস্যুতে কেন চাপ দিচ্ছে না বা এরকম চাপ প্রয়োগ করতে পারছে না? এই প্রশ্ন বিএনপির অনেকের মধ্যে। বিএনপি জানে তার দুর্বলতা কোথায়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। যুক্তরাষ্ট্র ঠিকই তার ছক কষে এগোচ্ছে, যদিও করিডোর ইস্যু এর মধ্যে চাপা পড়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টার পদত্যাগ নাটকে। কিন্তু করিডোর বা ডক্টর খলিলুর রহমানদের ভাষায় মানবিক চ্যানেলের নামে, কথিত মানবিক চ্যানেলের নামে যুক্তরাষ্ট্র মিয়ানমারে ঢুকবেই বাংলাদেশকে ব্যবহার করে। অনেকে বলেন করিডোর হয়তো দেওয়া হয়ে গেছে। যাই হোক, যদি না দেওয়া হয়েও থাকে, যুক্তরাষ্ট্র তার লক্ষ্যে কাজ করে যাবে এবং সেই কাজের সহযোগী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কাজ করছেন, সেটা তো স্পষ্ট। তারা মানবিক চ্যানেল দিবেই। এবং এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে ঢুকবে, তার আরও একটি সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে তাদের প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র প্রতি বছর বৈশ্বিক হুমকি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই বছর যেটি প্রকাশ করেছে সেটির নাম হচ্ছে 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট, অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্য কারা হুমকি অথবা বিশ্বব্যাপী কারা প্রভাব বিস্তার করছে, যেগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানে। এই ধরনের এই প্রতিবেদনে চীন প্রসঙ্গে যে কথাগুলো বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমারে চীন তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, এবং এটি তাদের সুস্পষ্ট আরেকটি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র কি করতে চাইছে কোন অঞ্চলের মধ্য দিয়ে চীনের আধিপত্য প্রতিহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য। কেন বলা হচ্ছে, কী কারণে বলা হয়, নিশ্চয়ই বুঝতে পারছেন, নতুন করে ব্যাখ্যার কিছু নেই। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সহ বিশ্বের একাধিক দেশে চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনার মধ্যে রয়েছে। চীনের ব্যাপারে সতর্ক করে প্রতিবেদনে বলা হচ্ছে চীন সম্ভবত বার্মা। আমি এর আগেও আপনাদেরকে নোটিশ করেছি যে যুক্তরাষ্ট্র কখনো মিয়ানমারকে মিয়ানমার বলে উল্লেখ করে না, এখনো মিয়ানমার বলে স্বীকৃতি দেয়নি। তারা এখনো পর্যন্ত বার্মা বলে। তাদের বার্মা অ্যাক্ট 2022 সালে পাশ হয়েছে, এবং কখনোই তারা মিয়ানমারের এই অবস্থানকে স্বীকার করে না। তারা তাদের পুরনো অবস্থানে ফিরিয়ে নিতে চায়। অং সান সুচিকে যেভাবে নোবেল দেওয়া হয়েছিল, আমি বাকিটা আর বলছি না। যাই হোক, বলা হচ্ছে যে চীন সম্ভবত বার্মা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি,
সেশেলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, বাংলাদেশ, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তানে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে। এখন সামরিক উপস্থিতি এসব দেশে বাড়ালে তার তো সমস্যা, তার মরুলি থাকবে না। চীন যে বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটি তৈরি করছে, সামরিক উপস্থিতি বাড়ছে, এটাও সত্য কথা। কিন্তু যেহেতু সত্য কথা, সেহেতু আমরা জেনে শুনে এরকম ওয়ার ফিল্ডে নিজের দেশকে কেন পরিণত হতে দেব? যুক্তরাষ্ট্র তার প্রতিবেদনে বলছে, কূটনৈতিক, তথ্যগত, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের টেক্কা দিতে চীন তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। তার সূত্র ধরেই ইন্দো প্যাসিফিক, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং তার আশপাশের অঞ্চলে ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বেইজিং। এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যে রয়েছে মার্কিন সামরিক জোট ও তার নিরাপত্তা অংশীদারিত্বের জন্য সমর্থনকে দুর্বল করার অপচেষ্টা অব্যাহত রাখা ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কথা রয়েছে এখানে। তো গত 21শে মে আমাদের সেনাপ্রধান যেখানে স্পষ্ট করে বললেন, করিডোর কিংবা বন্দর ইস্যুতে নির্বাচিত সরকার ছাড়া আর কারোর কোনো এখতিয়ার নেই বা গ্রহণযোগ্যতা নেই এগুলো সিদ্ধান্ত নেয়ার। আমরা দেখলাম যে বিএনপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে কোনো অবস্থাতেই কথিত করিডোর দেওয়া যাবে না, বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে বিষয়টি কেমন করে যেন একটা নাটকের মধ্য দিয়ে এই বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়ে গেল। রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল হুঙ্কার হুঁশিয়ারিতে, কেন যেন হঠাৎ করে একটু শিথিল হয়ে গেল সবকিছু। যদিও কমিউনিস্ট পার্টির মতো কিছু দল তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি এর আগেও বলেছি, এখনো বলছি, এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করছে বাংলাদেশের স্বার্থে, কিন্তু সরকারের আশীর্বাদ পুষ্ট যে দলগুলো রয়েছে, হাতে গোনা কয়েকটি দল, তারা আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে বন্দর তুলে দেওয়া হচ্ছে না, বন্দরকে আধুনিকায়নের নামে এগুলো বিদেশিদের সহযোগিতা নেওয়া হচ্ছে। এবং এমন কথাও কেউ বলছেন, যুক্তরাষ্ট্র যদি ইচ্ছে করে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশে অমক জায়গা দখল করবে, পৃথিবীর কোনো শক্তি নেই যে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার। কি অদ্ভুত, ভয়ঙ্কর, ঘৃণ্য ব্যাখ্যা। যুক্তরাষ্ট্র যদি ইচ্ছা করে যে বাংলাদেশে ঢুকবে, বাধা দেওয়া যাবে না, তাহলে সেটিকে আমরা কেন আরো সহজ করব? কেন আমরা জেনে শুনে সেদিকে যুক্তরাষ্ট্রকে পা বাড়াতে দেব? এটা খুব সহজ যুক্তি না? কিন্তু তারা বলছে যুক্তরাষ্ট্র চাইলে তো ঢুকবে, তারপর বাধা দেবো কিভাবে? অতএব দিয়ে দাও। এটা কোনো কথা হলো? কত ভয়ঙ্কর কথা। আরো ভয়ঙ্কর চিন্তার বিষয় হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, সরকারের দল, তারা এখনো পর্যন্ত এই ইস্যুতে একটা কথা বলেনি, একটা কথাও না। তাহলে কি আমরা বুঝতে পারছি যে সংযোগটা কোথায়? নিজেদের মধ্যে, যেহেতু সরকারের দল, সরকারের পৃষ্ঠপোষকতায়, আলো বাতাসে পানিতে তো এই পর্যন্ত এসেছে, তাদের মধ্যে সমঝোতাটা কোথায়, আলোচনাটা কোন লেভেলে? এরা নাকি পুরো বাংলাদেশকে পুরো বদলে দেবে, নতুন বাংলাদেশ কায়েম করবে। কষ্ট হয় খুব। এই ছেলেদেরকেই আমাদের অনেকেই সাপোর্ট করেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, এটি অনেকের কাছে পরিষ্কার অনেক আগে থেকে। তবে গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা, একটি কথা বলেছেন। কথাটি হচ্ছে এরকম যে ইউনূস দেহ ত্যাগ করলেও পদত্যাগ করবেন না, অর্থাৎ দেহ ত্যাগের আগ পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না। কথাটা খুব ছন্দময়, খুব ভালো। বাস্তবতা অনেকের কাছে এটাই। আমরা তো পদত্যাগ দাবি করছিলাম না, পদত্যাগের নাটকে তিনি সাজিয়েছেন। এবং কেন এখন পদত্যাগের দাবি বিভিন্ন জায়গা থেকে জোরালো হচ্ছে, এইগুলো মানুষের কাছে অনেকখানি পরিষ্কার হচ্ছে এই কারণেই। যদিও গয়েশ্বরচন্দ্র রায় যে কথা বলেছেন, আবার দেখা যাবে আরেকজন বিএনপি নেতা উল্টো কথা বলছেন ডক্টর ইউনূসের প্রশংসা করে। আসলে বিএনপির নেতাদের মধ্যে সমন্বয় নেই, দলীয় স্ট্যান্ড কি সেটিও আমরা কখনো বুঝে উঠতে পারি না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।